দায়িত্ব গ্রহণের ৬ মাস পার করল বিএনপি সরকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি বলেন, শুরুতেই প্রাকৃতিক নানা দুর্যোগ ও বৈশ্বিক সংকট বাধাগ্রস্ত করেছে সরকারের কার্যক্রম। নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামাজিক সুরক্ষা অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন দাবি করেন, ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। বাক স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলেও জানান মাহাদি আমিন। এ সময় তিনি জানান, ১৩ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে বিএনপি সরকার। গ্যাসের সমস্যা সমাধানে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে, তার কোনো ইয়াত্তা ছিল না। বিচার বহির্ভূত হত্যা লেগেই ছিল এবং প্রত্যেকটি ছিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেউ খালের ধারে, কেউ নদীর ধারে, কেউ পুকুরের ধারে প্রতিদিন একটার পর একটা লাশ পাওয়া যেত। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ৫ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগ্যাসি, যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছে। সরকারের এই ৬ মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মতবিনিময় সভায় এবারে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। আমরা দোষ করেছি বলেন, আমরা সংশোধনের চেষ্টা করব। থ্যাংক ইউ। এটা সবশেষ কোশ্চেন আপনি করেন তাহলে। আমার নাম নুরনাহার উইলি, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। ৫ আগস্টের পরে দেখা গেছে যে আসলে জেল থেকে অনেক শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গি যারা অনেকে বেরিয়ে গিয়েছিল একটু সুযোগ নিয়ে, এবং তারা অনেকে আসলে এখন দেখা যাচ্ছে অনেকভাবেই তাদের নাম আসছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এই বিষয়টা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বেগ পেতে হলো কিনা এই বিষয়টার কারণে? অবগতির জন্য বলি যে শীর্ষ সন্ত্রাসীদের কথা বলছেন, তারা অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন এবং এ বিষয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ আমার মনে হয় সরকার এবং যে কনসার্ন যে মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এই বিষয়ে জানে এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন, যার কথা মাহাদি আমিন এখানে উল্লেখ করেছেন, ওই যে জঙ্গল সালিমপুর, সেটা অপরাধ মুক্ত করা হয়েছে এবং ক্রমান্বয়ে এগুলো আরও করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম বাহরাম খান, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের কাছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে। জনপ্রশাসন একটি রাষ্ট্র পরিচালনার মূল বডি হিসেবে কাজ করে। ৬ মাসেও এই কমিশন কেন গঠন করা হলো না বা উদ্যোগের দিকে আমরা দেখিনি। বিশেষ করে প্রশাসনের তরুণ অফিসাররা চুক্তিভিত্তিক শীর্ষ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগে অভ্যন্তরীণভাবে খুবই ক্ষুব্ধ। আমরা বিভিন্ন সময় নিউজও করেছি, কিন্তু সরকার আরেক দফা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে বলে আলোচনা আছে। এটা সত্য কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত গণমাধ্যম কমিশনের আলোকে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আরও আলাপ আলোচনার মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ার কথা। ৬ মাসের মধ্যেও এই ধরনের কোনো পদক্ষেপ কেন হলো না সরকারের
কতদিনের ভিতরে নিতে পারে সেই বিষয়ে যদি বলেন। অসংখ্য ধন্যবাদ। জি, প্রশাসন সংস্কার কমিশন করার জন্য নির্বাচনী ইশতেহারে যে কথা বলা আছে, সরকার সেই পয়েন্ট থেকে সরে আসে নাই, বরঞ্চ সেই লক্ষ্যেই কাজ করছে। এবং ইন দি মিন টাইম কিছু প্রক্রিয়াও আপনারা দেখেছেন, কিছু কিছু কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। বিশেষ করে আমাদের প্রশাসনে আগের সরকারের ধ্বজাবাহী কিছু ব্যক্তি এখনো রয়ে গেছেন, তাদেরকে সে সমস্ত জায়গা থেকে চিহ্নিত করে সে সমস্ত জায়গা ক্লিনজিং অপারেশন করার একটা চেষ্টা আমরা করেছি এবং সেটা দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে মতবিনিময় সভা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 6 মাসে সংস্কার ও নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ বলে মনে করছে 11 দলীয় ঐক্য। এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে সরকার বেশ বেকায়দায় আছে বলে মনে করছেন বিরোধী জোটের নেতারা। এই সংকট মোকাবেলা করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলেও মত তাদের। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন, এসব কারণে কিছু ভালো কাজ থাকলেও তা মন্দের খাতায় চাপা পড়ে গেছে। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। আমি তারেক রহমান 24-এর গণঅভ্যুত্থানের 1.5 বছর পর 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সরকার প্রধান নিজেই তার মন্ত্রিসভার 180 দিনের কাজের মূল্যায়নের ঘোষণা দেন। সংসদের বিরোধী জোট মনে করে, জুলাই সনদ ও গণভোটের আলোকে সংস্কার নিয়ে কোনো কিছু না করা সরকারের গোড়ায় গলদ। সরকার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে না এবং সেই দিন থেকেই সরকার দল এবং বিরোধী দল তাদের মাঝে একটা মতভিন্নতার জায়গা তৈরি হয়। আমরা এই 6 মাস ধরেই সংসদে এবং সংসদের বাইরে বলে আসছি যে সরকারকে যদি ভালো করে ফাংশন করাতে হয় এবং সামনের দিনে যদি আমরা একটা ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের প্রত্যেকটা পয়েন্ট বাস্তবায়ন করতে হবে। এই 6 মাসের সময়কালে নাগরিকের যে প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম একটা উচ্চাশা রেখেছিলাম একটা নির্বাচিত সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে তার একেবারেই ব্যর্থ হচ্ছে এবং কোনোভাবেই তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারছে না। এদিকে এই 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আছে নানা অভিযোগ। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে তেমন মার্কস দেয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলা চতুর্দিকে শুরু হয়েছে, তার মতে সংকট হতে পারে আগে থেকে এমনটা জানার পরও জ্বালানি নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেয়নি সরকার। এর ফলে মানুষের ভোগান্তি চরমে। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে, কিন্তু জনজীবনের এই সাফারিংগুলার নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। তবে সরকারের 6 মাসের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন জনগণের উপরই ছেড়ে দিতে চান বিরোধী নেতারা। সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যা দেবে সিটি কর্পোরেশন। সেই সাথে এই যান সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে। নিয়ম না মানলে নিবন্ধন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা সিটিতে 8 জোনে আলাদা আলাদা রঙে রিকশা রাখা হচ্ছে। 1 জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। পর্যায়ক্রমে অন্যান্য সিটিতেও এটি করা হবে। সরকারের 6 মাসে এই মন্ত্রণালয়ে কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, কাজ করার জন্য এটা খুব কম সময়ে, আরও অনেক কিছু করার আছে। বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
দর্শক, আমরা আবারও চলে যেতে চাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে সরকারের 180 দিন পূর্তিতে মতবিনিময় সভা চলছে। এটি প্রথম নয়। ৭৪ দুর্ভিক্ষের পর ৭৫-এর ৭ নভেম্বর পর বিএনপি কিন্তু এভাবেই ক্ষমতায় এসেছিল, যখন সরকারই ছিল না 3 দিন। তারপর 9 বছরের স্বৈরাচার এরশাদের শাসনের পর তারপরে কিন্তু ক্ষমতায় এসেছে বিএনপি, এবং তারপরে কিন্তু চট্টগ্রামে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং অসংখ্য মানুষের প্রাণহানি। কোষাগারে তখন ছিল মাত্র ২৭ কি ২৮ মণ চাল। একই রকমভাবে ২০০১ সালে ক্ষমতায় আসার আগে অর্থনীতি পুরো শেষ হয়ে গিয়েছিল এবং নানা ধরনের ঘটনা। কিন্তু বিএনপি কখনোই খুব বেশি বেটার একটা ভিত্তির উপর ক্ষমতা এসে পেয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কিন্তু লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সো বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বিএনপির কাছে কিন্তু অনেক বড়। সেই ইমাজিন টাইগারের কিছু তো যাত্রা নিশ্চয়ই শুরু হয়েছে, যে মাননীয় প্রেস সচিব মহোদয় যেটা বললেন যে আমরা তার তথ্য পাবো। কিন্তু আজকের এই প্রেস কনফারেন্সে একটি বিষয় আমাদের জন্য যেটি, যে আমরা যে পদে এখন সংবাদ মাধ্যমে কাজ করছি, টেলিভিশনে কাজ করছি, যে আমরা কিন্তু তেল নিয়ে আসিনি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে প্রশ্ন করার প্রশ্নই নিয়ে এসেছি, প্রশ্ন করলাম। নিশ্চয়ই এই উত্তরগুলো আপনারা দিচ্ছেন এবং এই উত্তরগুলোকে আমরা মানুষের কাছে দেব। কিন্তু আমি বড় বিষয়ে বলতে চাই, একটি প্রশ্ন, সেটা যে বাংলাদেশের বড় সংকট রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধানে সেটি বেগম খালেদা জিয়াও বলে গেছেন, একই রকমভাবে সরকার নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে। এই 6 মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয় আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনার জ্বালানি সংকট নিয়ে আমরা অনেক আলোচনা করছি আমরা সবাই জানি আর কি, যে আমরা জ্বালানি আমদানি নির্ভর। আমাদের বহু বছর ধরেই আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস আহরণের ব্যাপারে খুব বেশি উদ্যোগ নেওয়া হয় নাই। আপনাদের স্মরণ থাকতে পারে যে দেশে প্রথম খনিজ সম্পদ উন্নয়ন বা উত্তোলন এর জন্য যে প্রতিষ্ঠানটা করা হয়েছিল সেটা শহীদ জিয়ার আমলে, বাপেক্স। এবং বাপেক্সের মাধ্যমে বাংলাদেশে কিন্তু বেশ কিছু গ্যাস, তেল এগুলো অনুসন্ধান এবং আহরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময় সভায় এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। শিক্ষা খাতে সকল স্টেক হোল্ডারদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে বাংলাদেশ ফোরাম শিরোনামের এক আয়োজনে মন্ত্রী কথা বলেন। দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সরকার বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। Is very attractive for other nationalities, not for us. You see, the private universities demand cross-border education. Is it the only demand for the private university? Shouldn't it be the demand from us? Why we cannot make a Bangladesh education hub? It should be addressed earlier. Am I right? Did we? No. Why? I don't know the answer. As I said earlier, the competitive advantage in the world area, we are the most, because we are the highly densely populated country in the world. সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা স্থগিত করার দাবিতে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুচরা বিক্রেতারা। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো বিক্রেতার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
একই সঙ্গে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। নীতিমালা প্রণয়নের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। তাই কৃষক, সার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান তারা। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।